আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন যাচ্ছে কলেজের দিনগুলো? আর কেমন চলছে তোমাদের পড়াশোনা? অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে আমরা আলোচনা করব এইচএসসি 2026 ব্যাচের ইংলিশ ফার্স্ট পেপার ফুল সিলেবাস নিয়ে। আসলে ইংলিশ ফার্স্ট পেপার ফুল সিলেবাসে কী কী টপিক থাকছে এবং কোন টপিকে কত মার্কস, আজকে আমরা A to Z এভরিথিং ডিটেলসে আলোচনা করব। তো আর কোনো কথা নয়, লেটস গেট স্টার্টেড। দেখো, তোমাদের পরীক্ষাটা টোটাল 100 নাম্বার হবে। তো তোমাদের প্রশ্নটি দুইটা পার্ট হবে। পার্ট 1, যেটা নাম দেওয়া হয়েছে রিডিং টেস্ট। দেখো, পার্ট 1 এটার নাম কি দেওয়া হয়েছে? রিডিং টেস্ট। এখানে থাকবে 60 মার্কস, 60 নাম্বার। পার্ট 1 রিডিং টেস্ট, এখানে তোমাদের কত নাম্বার থাকবে? 60 নাম্বার থাকবে। তো এই 60 নাম্বারে 1 নাম্বার কোশ্চেনে থাকবে তোমাদের একটা প্যাসেজ। তোমাদের টোটাল 3টা প্যাসেজ আসবে। এর মধ্যে 1 নাম্বার কোশ্চেনে যে প্যাসেজ থাকবে এর এ থাকবে এবং বি থাকবে। প্রশ্নটা করা হবে এরকমভাবে, এবং এ ও বি নং প্রশ্নের উত্তর দাও। এখন আমরা আলোচনা করব 1 নাম্বার কোশ্চেনের এ এবং বি নিয়ে। এই 1 নাম্বার কোশ্চেনের এতে থাকবে 5টা মাল্টিপল চয়েস। 5টার জন্য এখানে নাম্বার থাকবে 5। আর প্রশ্নটা আসবে এরকমভাবে, চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরগুলো নির্বাচন করো। ফ্রম দ্য অল্টারনেটিভস, বিকল্পগুলো থেকে। এই অল্টারনেটিভস মানে কি? বিকল্পগুলো। তো দেখো, এখানে কোন বিকল্পগুলো থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। প্রত্যেকটা মাল্টিপল চয়েসের জন্য 4টা করে বিকল্প অপশন দেওয়া থাকবে। মানে দেখো, এখানে 4টা আছে, লেটেস্ট, ওল্ড, লাস্ট, পাস্ট। আনসার হয়তো লেটেস্ট হবে, নয়তো এর বিকল্প ওল্ড অথবা লাস্ট, নয়তো বা পাস্ট হবে। মানে এখানে 4টা বিকল্প থেকে যে কোনো একটা আনসার করতে হবে। ওকে, এখন দেখো, এই টপিক পারার জন্য তোমার কি করতে হবে? এই 5টা মাল্টিপল চয়েসে 5-এর মধ্যে 5 পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, কি পড়তে হবে? এখানে এই 5-এর মধ্যে 5 পাওয়ার জন্য একটাই ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে ভোকাবুলারি। তোমাকে ভোকাবুলারি জানতে হবে। যদি তুমি ভোকাবুলারি জানো তাহলে এই 5টা মাল্টিপল চয়েসে 5-এর মধ্যে 5ই পাবা। উদাহরণস্বরূপ দেখো, এ নাম্বারে হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর সফিস্টিকেটেড। এই সফিস্টিকেটেড এর জন্য সবচেয়ে নিকটতম অর্থ কি হতে পারে? এখন মনে করো তুমি এই সফিস্টিকেটেড এইটা মানেও জানো না, তাছাড়া লেটেস্ট মানে এখানে কি সেটাও জানো না, ওল্ড মানে কি, মানে এই 4টার মধ্যে একটাও তোমার মানে জানা নাই, আর যে ওয়ার্ড থেকে প্রশ্নটা করা হয়েছে সেইটাও তুমি জানো না। তাহলে তখন তুমি কি করবা? আন্দাজে ঢিল মারবা যে এইটা হইতে পারে, নয়তো এইটা আমি একটা এমনিতে দিয়ে দিলাম, বাট এটা তো আর হইল না। এখন দেখো, পেসেজ থেকে স্যাররা যে ওয়ার্ড থেকে কোয়েশ্চেনটা করবে, মাল্টিপল চয়েসটা দিবে, তোমাকে সেই ওয়ার্ডটার মানে জানতে হবে এবং এই 4টা ওয়ার্ডের মানও জানতে হবে, তাহলে তুমি এমনিই পাবা। এ নাম্বার একটু দেখো, সফিস্টিকেটেড মানে কি? অত্যাধুনিক। তো নিচের কোনটা মানে অত্যাধুনিক সেটা আনসার হবে। আসলে এমসিকিউ এর মধ্যে সিনোনিম চাওয়া হয়, এন্টোনিম এখানে আসে না। এন্টোনিম চাওয়া হয় না, এন্টোনিম 1000 বারের মধ্যে একবার চাওয়া হইতে পারে। বুঝতে পারছো? তো দেখো, এখানে কি বলছে, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড এর জন্য সবচেয়ে কাছের অর্থ হতে পারে বা সবচেয়ে নিকটতম অর্থ হতে পারে। সফিস্টিকেটেড মানে কি? অত্যাধুনিক। এখানে ওল্ড মানে কি? পুরাতন। লাস্ট মানে সর্বশেষ। পাস্ট মানে অতীত। লেটেস্ট মানে কি? সবচেয়ে নতুন। তো এখানে সফিস্টিকেটেড মানে কি? অত্যাধুনিক, আর লেটেস্ট মানে হচ্ছে নতুন। সো এখানে আনসারটা হবে এই লেটেস্ট। আরেকটা যদি দেখো, দ্য ওয়ার্ড হেরিটেজ রেফার্স টু। এই হেরিটেজ শব্দটি নির্দেশ করে। এখন দেখো, যদি তুমি এই হেরিটেজ এইটা মানেও না জানো, নিচের 4টা যে অপশন দেওয়া আছে এগুলোর মানেও যদি তুমি না জানো, তাহলে তুমি কি করবা? ওই যে আন্দাজে ঢিলি মারবা, একই ব্যাপার, যে কোনো একটা এমনিতে আনসার করে দিয়ে আসবে, বাট সেটা তো আর হবে না। হতেও পারে সেটা, নাও হইতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে তোমাকে পারতে হলে কি করতে হবে? এই যে হেরিটেজ শব্দটা, এটা পেজেস থেকে স্যাররা তুলে দিছে। আরেকটা জিনিস খেয়াল রাখবা, এমসিকিউ যদি মিনস, ইমপ্লাইজ, রেফার্স, রেফার টু, স্ট্যান্ডস ফর, রিলেটেড টু, রিপ্লেসড বাই, দ্য সিনোনিম, দ্য বেস্ট সিনোনিম অথবা দ্য ক্লোজেস্ট মিনিং,
এগুলোর যে কোনো একটা যদি এমসিকিউ এর মধ্যে থাকে তাহলে প্রদত্ত ওয়ার্ডটি সবসময় সিনোনিম থেকে আনসার করতে হয়। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। এখানে দেখো কি আছে, দ্য ক্লোজেস্ট মিনিং, আর এখানে আছে সফিস্টিকেটেড, তো এর সিনোনিম হচ্ছে কি লেটেস্ট, আর এই জায়গায় আছে রেফার্স টু, তো যেগুলো বললাম একটু আগে, means, implies, refers, refer to, stands for, related to, replaced by the synonym, the best synonym অথবা the closest meaning, এগুলার যে কোনো একটা যদি থাকে তাহলে প্রদত্ত ওয়ার্ডটি স্যাররা যে ওয়ার্ডটা দিবে ওইটার সবসময় সিনোনিম থেকে আনসার করতে হবে। স্যাররা যে ওয়ার্ড দিবে ওইটা তো তুমি এমনি বুঝতে পারবে যে দুইটা ইনভার্টেড কমার ভিতরে দিবে, নয়তোবা একটু ইটালিক করে দিতে পারে, নয়তোবা বোল্ড করে দিতে পারে। আর আজকে আমি কোনো এমসিকিউ এর ক্লাস নিতেছি না। এমসিকিউ এবং এই শর্ট কোশ্চেন কীভাবে আনসার করবো এগুলার সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো আমরা বি নাম্বারটা নিয়ে আলোচনা করতেছিলাম। দেখো বি নাম্বারটা কি উত্তর হয়, দ্য ওয়ার্ড হেরিটেজ রেফার্স টু, হেরিটেজ শব্দটি নির্দেশ করে। এই রেফার্স টু মানে কি? নির্দেশ করা। তো মিনস, রেফার্স, রেফার টু এগুলো থাকলে স্যাররা যে ওয়ার্ড দিছে তার কি থেকে আনসার করতে হবে? সমার্থক শব্দ থেকে। তো হেরিটেজ মানে এখানে কি? ঐতিহ্য, যদি তুমি এটার মানে জানো। এরপরে এখানে দেখো হেয়ার মানে উত্তরাধিকারী, তো ঐতিহ্য আর হচ্ছে এখানে উত্তরাধিকারী, এটা তো এক না। লেগটিমেসি মানে বৈধতা, ওই যে আমরা লিগাল পড়ছি না, ওইটা থেকে হয়েছে লেগটিমেসি। আর এখানে আছে ইন্টিমেসি মানে ঘনিষ্ঠতা। এই ইন্টিমেসি এরপরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে উইথ, ইন্টিমেসি উইথ মানে ঘনিষ্ঠতা। তো আরেকটা বাকি আছে যেটা ট্রেডিশন মানে ঐতিহ্য, এটি সবাই জানে। ট্রেডিশন মানে কি? ঐতিহ্য। তো স্যাররা যে ওয়ার্ডটা দিয়েছে হেরিটেজ, এইটা মানে ঐতিহ্য আর ট্রেডিশন মানে ঐতিহ্য, তাহলে আনসার হবে এখানে ট্রেডিশন। তো দেখলা তো প্র্যাকটিক্যাল জিনিসটা, এগুলো কিন্তু একটা এই বুট থেকে নেওয়া হয়েছে, এই 5টা এমসিকিউ বুট থেকে নেওয়া হয়েছে। বা তুমি যে কোনো বোর্ডের যে কোনো কলেজের এমসিকিউ করো, মানে এমসিকিউ পরীক্ষা সবসময় এভাবে আসবে। আর যারা ভাবো যে পেসেজের মধ্যে আনসার দেওয়া থাকে, এরকম হয় না। ইন্টারমিডিয়েটে পড়ো, স্যাররা এটা জানে, একবার তোমার হাতের নাগালে সব কিছু দিয়ে দিবে এরকম না। পেসেজ থেকে এমসিকিউ করবে, বাট উত্তরগুলো পেসেজের মধ্যে ওরকম হুবহু থাকবে না, তার জন্য তোমাকে ভোকাবুলারি জানতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এরপর দেখো শর্ট কোয়েশ্চেন্স। তো শর্ট কোয়েশ্চেন্স থাকবে 5টা, প্রত্যেকটাতে 2 করে নাম্বার, তো এইভাবে থাকবে এখানে 10 নাম্বার। তো শর্ট কোয়েশ্চেনে এখানে প্রশ্নটা কীরকমভাবে করা হবে একটু খেয়াল করো। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো এখানে এই ফলোমান অনুসরণ করা, তো যখন দেখবা যে কোনো পেসেজের উপরে এই ফলোয়িং আছে, যেমন ওই সামারি পেসেজের উপরে থাকে বা ফ্লোচার্টের পেসেজের উপরে থাকে, বা এই শর্ট কোয়েশ্চেনের উপরে যদি এই ফলোয়িং থাকে, ফলোয়িং মানে তখন অনুসরণ করা হয় না। ফলোয়িং মানে তখন কি বলবা? নিম্নলিখিত। যেমন এই পুরোটা যদি দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও, তাহলে ফলোয়িং মানে এখানে কি হইল? নিম্নলিখিত বা নিম্নোক্ত। তো নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকবে 5টা, 5টার জন্য কত নাম্বার? 10 নাম্বার। তো পেসেজ থেকে এই 5টা শর্ট কোয়েশ্চেন কীভাবে আনসার করতে হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার ধারণা এটা করে, যেমন এখানে হোয়াট ডাজ ফোক মিউজিক রিফ্লেক্ট, ও খুঁজবে পেসেজের কোথায় এই ফোক মিউজিক রিফ্লেক্ট এটা আছে, ওইখানে কাটাছেড়া করে লিখে দিয়ে আসে। হ্যাঁ, প্রপার নিয়ম এইটাই, কিন্তু তোমাকে এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে হবে। প্রশ্নে ডু থাকলে পরে ভার্ব যা আছে তাই, ডাজ থাকলে এস বাই এস, ডিড থাকলে V2, আর অক্সিলারি ভার্ব যদি থাকে এমইজ আর ওয়াজ আর, এগুলো সরাসরি সাবজেক্টে পরে বসে যাবে। এই জিনিসগুলো প্রশ্ন আগে তোমাকে সুন্দর করে সাজাইতে হবে। এরপর তুমি খুঁজবা এই যে ফোক মিউজিক রিফ্লেক্ট এটা কোথায় আছে, এরপর তুমি পেসেজ থেকে লিখবা। ওকে, এখানে 5টা শর্ট কোয়েশ্চেন হচ্ছে 10 আর 5টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হচ্ছে 5। এ হচ্ছে টোটাল। এখানে এই প্রথম যে পেসেজটা এখান থেকে তোমাদের 15 নাম্বার। এরপর দেখো 2 নাম্বার কোয়েশ্চেনে আসবে তোমাদের একটা ফ্লোচার্ট। ফ্লোচার্টের মধ্যে নাম্বার থাকবে 10, আর একটা স্যার সবসময় করে দিবে। দেখো প্রশ্নের মধ্যে এরকমই থাকবে, এই বক্সগুলা লেফট টু রাইট করা থাকবে, কারণ প্রশ্নের মধ্যে স্যারদের অত বেশি জায়গা থাকে না, এই কারণে এই বক্সগুলা লেফট টু রাইট থাকবে। আর তোমাকে আনসার করতে হবে আপ টু ডাউন, মানে উপর থেকে নিচে আনসার করতে হবে। স্যাররা একটা নমুনা তোমাকে সবসময় দিয়ে দিবে, আর বাকি আনসার করতে হবে তোমাকে 5টা। তো এই ফ্লো চার্টের 10-এর মধ্যে 10 পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে ভোকাবুলারি। এখানে দেখো স্যাররা শোয়িং বা হাইলাইটিংয়ের পরে তোমাকে দেখাইতে বলবে একটা, আলোকপাত করতে বলবে একটা, আর যদি তুমি অর্থ না জানো, ভোকাবুলারি না জানো, তাহলে তুমি দেখাও আর একটা। তোমার মন যা চায় এখান থেকে একটু
এখান থেকে একটু তুমি তুলে দিলা, তাইলে তো আর আনসার হইল না। আর এই যদি তুমি একটু অর্থ জানো, বুঝতে পারো, বেসিসগুলো তোমার পড়া থাকে, তাহলে এই ফ্লোচার্টের মধ্যে আর ইজি টপিক হয় না। এখানে 10-এর মধ্যে 10 ইজিলি পাওয়া যায়। দেন 3 নাম্বার কোশ্চেন আসবে তোমাদের সামারিতে 10 নাম্বার থাকবে। এরপর তোমাদের 4 নাম্বার কোশ্চেন আসবে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। এটাতে 10টা শূন্যস্থান থাকবে, প্রত্যেকটা দিয়ে 0.5 করে মার্ক। তো এখানে থাকবে 5 নাম্বার। তো এই ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, অনেকে সংক্ষেপে এটাকে বলে উইথ ক্লোজ। এই উইথ ক্লোজে 5-এর মধ্যে 5 তুমি কীভাবে পাবা? এইটাতে 5-এর মধ্যে 5 পাওয়ার একটাই ওয়ে, সেটা হচ্ছে ভোকাবুলারি। সেটা কি ভোকাবুলারি? যদি তুমি অর্থ না জানো, এই টপিকগুলো তুমি করতে পারবো না। উইথ ক্লোজ, এরপরে যেটা আছে উইদাউট ক্লোজ, সেটা নিয়েও আমরা আলোচনা করব। এখন তুমি বিরক্ত হইতে পারো যে ভাইয়া সিলেবাস নিয়ে আলোচনা করতেছে, সব টপিকে কোনটাতে কীভাবে ভালো নাম্বার পাওয়া যায়, সবগুলোতেই বলতেছে যে ভোকাবুলারি লাগবে। হ্যাঁ, ট্রাস্ট মি, এই টপিকগুলোতে ভোকাবুলারি লাগবে। দেখো, ফার্স্ট পেপারে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, MCQ, ফ্লোচার্ট, এরপরে রিয়ারেন্স। সেকেন্ড পেপারে কিছু টপিক আছে, যেমন স্পেশালি কানেক্টরস, কমপ্লিটিং সেন্টেন্সেস। এই টপিকগুলো ভোকাবুলারি রিলেটেড, এগুলো তুমি ভোকাবুলারি ছাড়া সলভ করতে পারবো না। ওকে, তো এই 4 নাম্বার কোশ্চেনে তোমাদের কি আসবে? ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, মানে উইথ ক্লোজ। এই একটা বক্সে ক্লুগুলো ছাড়া দিয়ে দিবে 12টা ক্লু, এর মধ্যে থেকে যে কোনো 10টা আনসার করতে হবে। শূন্যস্থান থাকবে এ থেকে যে পর্যন্ত 10টা। তারপর তোমাদের 5 নাম্বার কোশ্চেনে আসবে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। তো এগুলা এরকমভাবে প্রশ্নের মধ্যে থাকবে না যে এটা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ আর 5 নাম্বার এটা উইদাউট ক্লোজ। এগুলো টপিকের নাম। দেখো, এখানে কিন্তু কোথাও নাই যে এটা উইদাউট ক্লোজ, কিন্তু ইন্টারমিডিয়েটের সিলেবাসে এগুলোকে বলা হয়, এটা 5 নাম্বার যেটা আসে এটা উইদাউট ক্লোজ, আর 4 নাম্বার যেটা আসে সেটা হচ্ছে উইথ ক্লোজ বা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। তো 5 নাম্বার কোশ্চেনে যেটা আসে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এখানে নাম্বার থাকছে 10। এইটা দেখো, কোনো ক্লু নাই, উইদাউট ক্লোজ মানে ক্লু ছাড়া কোনো ক্লু তুমি আনসার করার জন্য পাবো না। তো এইটা সলভ করার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে ভোকাবুলারি জানতে হবে। যদি তুমি পেসেজ বাংলা করতে পারো, তাহলে তুমি ইজিলি করতে পারবা, এটা ইজিলি পারবা যে এখানে অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে। যদি গ্রামারের 1000+ রুল তুমি মুখস্থ করো, তারপরেও এই টপিকগুলো তুমি ভোকাবুলারি ছাড়া সলভ করতে পারবা না। আমার কথা মিলিয়ে নিও, তুমি যে টিচারের কাছেই পড়ো। এরপর তোমাদের 6 নাম্বার কোশ্চেন আসবে রিয়ারেন্স। দেখো, রিয়ারেন্স তো আর নতুন না, তোমরা 6, 7, 8, 9 ওই ক্লাসগুলো তো পড়ে আসছো। রিয়ারেন্স আসলে জিনিসটা কি? একটা এলোমেলো গল্প দেওয়া থাকে। তো রিয়ারেন্স এখানে তোমাদের ফুল সিলেবাসে বা ফার্স্ট পেপারে 10 নাম্বার থাকবে। তো এখন রিয়ারেন্স নিয়ে একটু বলি। মনে করো তুমি 20-25টা বা 30টা রিয়ারেন্স খুব বেছে বেছে মুখস্থ করে রাখছো, বা তোমার টিচার তোমাকে সাজেশন দিয়েছে ওই 20টা বা 30টা খুব ভালোভাবে মুখস্থ করে রাখলাম। পরীক্ষা যদি কমন পড়ে তাহলে তো ভালো, যেগুলা পড়ে রাখছো ওইগুলাই কমন পড়ে গেছে, সেগুলাই সুন্দর করে লেখা আসলাম, নাম্বার পেয়ে গেলা। বাই চান্স সেইগুলাই তো ধরো ফাইনাল পরীক্ষার কথা আমি বলতেছি, এগুলা প্রি টেস্ট হাফ ইয়ারলি, এইগুলাতে বিগত বছরের বোর্ড ওইগুলোয় কাভার করলে সব কলেজে যে পরীক্ষাগুলো হয় ওগুলোতে কমন পড়ে যায়। বাট বোর্ডের কথা আমাদের চিন্তা করতে হবে। বোর্ড পরীক্ষায় যে তুমি 20 থেকে 30টা রিয়ারেন্স মুখস্থ করছো, ওইগুলোয় যে আসবে ওরকম কোনো গ্যারান্টি আছে? কেউ তোমাকে গ্যারান্টি দিতে পারবে? এখন দেখো, রিয়ারেন্স যদি তুমি যেগুলো মুখস্থ করছো ওইগুলো ছাড়া নতুন কিছু আসে, মানে রিয়ারেন্স ভাইরাল টপিক হতে পারে, ভাইরাল টপিক দিয়ে আসতে পারে, বা রিসেন্ট টপিক যে কোনো কিছু নিয়ে, বা ট্রেডিশনাল কোনো স্টোরি, যে কোনো রিলেটেড রিয়ারেন্স দিতে পারে স্যাররা। তো তোমার ওই গল্পটা কোনো দিন পড়া নাই, তখন তুমি কি করবা? আর যদি তুমি ভোকাবুলারি জানো, তোমার ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করতে পারো, অর্থ জানা থাকে, ভোকাবুলারি জানা থাকে, তাহলে তোমার কাছে এগুলো কোনো সমস্যা হবে? তুমি ইজিলি কোন লাইনের পরে কোন লাইন আসবে, মানে কোন সেন্টেন্সের পরে কোনটা আসবে, তুমি ইজিলি ওইগুলা মানে সিকোয়েন্স অনুযায়ী সাজাইতে পারবা। আমি কি বলতেছি আসলে বুঝতেছি কিনা জানি না। এই রিয়ারেন্স এই টপিকটা আমার দিক থেকে এটাও ভোকাবুলারি রিলেটেড, মানে এইটাও যদি তুমি অর্থ জানো তাহলে এটা মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট গল্প একটু বাংলাটা পড়ে রাখবা। রিয়ারেন্স যারা অর্থ পারো না তাদের ঠিক আছে মুখস্থ করা, বাট যারা অর্থ পারো তাদের মুখস্থ করার দরকার নেই। আবার আরেকটা জিনিস আমি শুনছি যে
কিছু শহরে কিছু জায়গায় এই উইথ ক্লোজ উইদাউট ক্লোজ যেগুলো একটু আগে বললাম ওগুলো মুখস্থ করানো হয়। চিন্তা করো, মানে ক্লোজ টেস্ট, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ এগুলো মুখস্থ করানো হয়। আচ্ছা, এখন তুমি আমাকে বলো এই উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এই দুইটা কি? প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, থিম, লেটার, ইমেইল, অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে মুখস্থ করার টপিক, এগুলো মুখস্থ করতে হয়। আর যাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিল আছে তাদের মুখস্থ করতে হয় না, তারা এমনিতে লিখতে পারে। এখন উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এগুলো কি মুখস্থ করার মতো টপিক? আসলে ওই টিচারদেরই আমার মনে হয় সমস্যা থাকতে পারে। ওকে, আমরা ওই দিকে যাই না, তবে সতর্ক থাকবা। ওই উইথ ক্লোজ উইদাউট ক্লোজ যে টিচার উইথ ক্লোজ উইদাউট ক্লোজ মুখস্থ করাবে প্যারাগ্রাফের মতো, তার কাছে তোমার পড়ার দরকার নাই। ওকে, তো রিডিং টেস্টে যে 60 নাম্বার, এটা 6 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত কভার হয়ে যায়। নাও লেটস সি পার্ট 2। পার্ট 2তে থাকবে তোমাদের রিটেনে থাকবে তোমাদের 40 মার্কস। তো দেখো, এই রিটেনের 7 নাম্বার কোয়েশ্চেনে আসবে তোমাদের একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা বেসিক্যালি মানে প্রশ্ন আকারে আসবে। এ থেকে এই পর্যন্ত 5টা প্রশ্ন থাকবে। তো এই প্রশ্নগুলোর সিকোয়েন্স অনুযায়ী উত্তর করতে হবে। ওকে, এরপর 8 নাম্বার কোয়েশ্চেন আসবে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরিতে 7 নাম্বার। বাই দ্য ওয়ে, এই প্যারাগ্রাফ যেটা ফার্স্ট পেপারে থাকবে এটাতে তোমাদের 10 নাম্বার, এটা লিখতে হবে 200 ওয়ার্ডসে। আর 8 নাম্বার কোয়েশ্চেন আসবে তোমাদের কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি 2 ধরনের আসে, ট্রেডিশনাল স্টোরি আর হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ট্রেডিশনাল স্টোরি আসতে পারে অথবা তোমাদের ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে। ট্রেডিশনাল স্টোরি যেগুলো হয়ে থাকে, তোমরা এগুলো এসএসসি লেভেলে পড়ছো, যেমন গাছপল সল, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, দ্য আনএন্টেড ডাব, এরকম টাইপের ট্রেডিশনাল স্টোরি। এগুলো যদি আসে কিছু মুখস্থ করে রাখলে, ইম্পর্টেন্ট যে স্টোরিগুলো আছে এগুলো মুখস্থ করে রাখলে কমন পড়বে। আর যদি ক্রিয়েটিভ স্টোরি আসে তাইলে তো বানাই লিখতে হবে। ক্রিয়েটিভ স্টোরি যে কোনোভাবে দিতে পারে, মানে রিসেন্ট টাইপের বা কোনো ব্যক্তি রিলেটেড যে কোনো কিছু নিয়ে মানে ক্রিয়েটিভ স্টোরি স্যাররা দিয়ে দিতে পারে। তো স্টোরি যে ধরনের আসুক, স্টোরিতে তোমাদের নাম্বার থাকবে 7। এরপরও দেখো 9 নাম্বার কোয়েশ্চেন আসবে তোমাদের ইনফর্মাল লেটার। এখন দেখো, এই ইনফর্মাল লেটার আর ফর্মাল লেটার অনেকেই বুঝতে পারে না। ফর্মাল লেটার আসে সেকেন্ড পেপারে আর ইনফর্মাল লেটার আসবে ফার্স্ট পেপারে। ইনফর্মাল লেটার মানে ইমেইল অর নর্মাল লেটার, যেটি খাম দিয়ে লিখতে হয়। আর ফর্মাল লেটার মানে কি? অ্যাপ্লিকেশন। আর ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশন আসবে সেকেন্ড পেপারে। এরপর 10 নাম্বার কোয়েশ্চেনে আসবে তোমাদের গ্রাফ চার্ট অথবা পাই চার্ট। এই 10 নাম্বার কোয়েশ্চেনে গ্রাফ চার্টও আসতে পারে অথবা পাই চার্টও আসতে পারে। দেখো, এই গ্রাফ চার্ট পাই চার্টের জন্য 2টা ফরম্যাট শিখলেই হয়, মানে গ্রাফ চার্টের জন্য একটা আর পাই চার্টের জন্য একটা। 2টা ফরম্যাট শিখলে তুমি যে কোনো গ্রাফ চার্ট বা পাই চার্ট বানিয়ে লিখতে পারবা। এরপর লাস্ট 11 নাম্বার কোয়েশ্চেন আসবে তোমাদের থিম। তো কবিতা থেকে যে থিম আসবে এটাতে নাম্বার থাকবে 8। তো এই ছিল এসএসসি 26-এর ইংলিশ ফার্স্ট পেপার ফুল সিলেবাসের আলোচনা। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও ডেফিনেটলি কমেন্ট করে জানাও, আমি সেই টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।